আর কিছুক্ষণের মধ্যেই এটিএন বাংলা তার ২৯ বছর পেরিয়ে ৩০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ১৯৯৭ সালের ১৫ জুলাই এই টেলিভিশনটির স্বপ্নের যাত্রা শুরু হয়। দীর্ঘ এই পথ চলা এটিএন বাংলায় তার অনুষ্ঠান নির্মাণ, সংবাদ প্রচার সহ সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবার চেষ্টা করেছে। আজকে আমরা এটিএন বাংলার এই স্বপ্নযাত্রার এই আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নকে কেন্দ্র করে আমরা একটা বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছি। সাফল্যের ৩ দশক অর্থাৎ ২৯ বছর পেরিয়ে ৩০ বছরের পদার্পণের যে সাফল্য সেটি নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে অত্যন্ত বরেণ্য একজন ব্যক্তিত্ব রয়েছেন। আমি তার সম্পর্কে একটু বলবার আগে জানিয়ে রাখি, বাংলাদেশের অভিনয় জগতের পথিকৃৎ নির্দেশক, নির্মাতা, গুণী শিল্পী, সাহিত্যিক, কলামিস্ট ও লেখক, বিশেষ করে বিশিষ্ট অভিনেতা জনাব আবুল হায়াত রয়েছেন আমাদের সাথে। জনাব আবুল হায়াত, আপনাকে স্বাগত জানাই। এবং আপনার এই শিক্ষা জীবন শেষে আপনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং প্রথম জীবনে একটি ওয়াসায় আপনি চাকরিতে অংশগ্রহণ করেছিলেন। এর পরবর্তীতে আপনি অভিনয়কে নেশা এবং পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং এটিএন বাংলা যখন শুরু হয় সেই শুরু থেকেই কিন্তু আপনি এটিএন বাংলার নাটকের সাথে যুক্ত থেকেছেন, নাটক নির্মাণ করেছেন, আমাদের অনুষ্ঠান অভিনয় করেছেন। সেই জায়গায় থেকে যদি একটু চ্যালেঞ্জ হিসেবে আমরা দেখতে যাই, ৯৭ সালে যখন এটিএন বাংলা যাত্রা শুরু করে সেটি ছিল অনেক সীমাবদ্ধতার একটা সময় ছিল। কারিগরের দিক থেকে আমরা অতটা প্রসারতা অর্জন করতে পারিনি। আমরা ডিবি ক্যাম ক্যাসেটের মাধ্যমে থাইল্যান্ড থেকে আমাদের অনুষ্ঠান প্রচার হতো। সেই স্বপ্নযাত্রার শুরুটার সাথে কিন্তু আপনি একজন অগ্রণী ভূমিকা হিসেবে এটিএন বাংলার পাশে ছিলেন। আজকে এই সাফল্যের ২৯ বছর পেরিয়ে ৩০ বছরের এই সময়টাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? এটা প্রথমে আমি অভিনন্দন জানাই এটিএন বাংলাকে, যে সাফল্যের সঙ্গে ২৯টা বছর কাজ করে আজকে ৩০-এ পদার্পণ করা হলো। এ বাধাবন্ধন, বাধা বিপত্তি সব কিছু তো থাকেই। এটিএন বাংলাও পার হয়ে এসছে এবং সে প্রথম দিককার কথাটা খুব বেশি মনে পড়ে, যখন আমরা প্রথম একটা স্যাটেলাইট স্টেশন দেখলাম, জি টিভি। এটা আমরা অবাক হয়ে গেলাম সবাই, এটা একটা চমক। আমরা তো এমনি টেলিভিশন দেখি, লোকাল টেলিভিশন দেখি, হঠাৎ দেখি আকাশে একটা স্যাটেলাইট লাগাতে হবে ছাদের উপরে, অর্ডার দিয়ে দিল আমাদের অফিস থেকে, যারা এরা মানে কানেকশন দিয়েছিল আগে। তো সেই জি টিভির পরে দেখলাম একটা দেশি একটা টেলিভিশন, ভারতীয় টেলিভিশন। তো আমরা ভাবছিলাম যে এটা আমাদের দেশে কেন হবে না, এরকম যখন ইন্ডিয়াতে হচ্ছে এখানে কেন হবে না। তারপরে দেখলাম যে এটিএন বাংলা নামে আপনাদের পদার্পণ। প্রথম দিক তো খুব স্বাভাবিকভাবেই প্রোগ্রামের কোনো ঠিক ঠিকানা ছিল না, এটা স্বীকার করতেই হবে। মানে কি প্রচার করা হবে বা কি প্রচার হবে না, মানে এগুলোর চেয়ে বড় কথা ছিল যে আমরা আকাশ সংস্কৃতির মধ্যে আমরা প্রবেশ করলাম। তো সেই হিসাবে প্রথম একটা চ্যানেল, আস্তে আস্তে সেটা উন্নতি শুরু করলো। আমি তখন নাটক নির্মাণ শুরু করে দিয়েছি, প্যাকেজ নাটক, এবং এই দুটো চ্যানেল সেই সময় আমার মানে খুব প্রায় আমার কাজ যেত। একটা হলো চ্যানেল আই, একটা হলো এটিএন বাংলা, এবং আমার প্রচুর ভালো ভালো কাজ এই দুটো চ্যানেলে প্রচার হয়েছে। তার মধ্যে আমি বলবো যে মুক্তিযুদ্ধের অনেক নাটক, রবীন্দ্রনাথের নাটক, তাছাড়া আমার নিজের লেখার নাটক, প্রচুর নাটক এটিএন বাংলাতে প্রচার হয়েছে। আর তাছাড়া আসা যাওয়া তো ছিলই, বিভিন্ন অনুষ্ঠানে এসছি, দেখা হয়েছে সবার সাথে। মানে এখন চ্যানেলগুলো অবস্থা এরকম যে এটা সব যেখানে যায় সেটাই আপন মনে হয়। তো এটা একটা আপন ঘরের মতোই আর কি। জি, এই যে আপন ঘরের যাত্রাটা নিয়ে আপনি কথা বলছিলেন এবং আমি আবারও একটু বিশ্লেষণ করতে চাই। ১৯৬৯ সালে ইউপোস নাটকের মাধ্যমে কিন্তু আপনার যাত্রা শুরু হয়েছিল। এরপরে ঋত্বিক ঘটকের অত্যন্ত বিখ্যাত একটি সিনেমা তিতাস একটি নদীর নাম, সেই সময় মানে আমার জন্মকাল যে সময়, সে সময়কার কথা বলছি, সে সময় আপনার চলচ্চিত্রের আবির্ভাব ঘটে এবং আমার স্পষ্ট মনে আছে তখন আমরা মাত্র স্কুল পেরিয়ে কলেজে পড়ছি। সে সময় আপনার যে বিখ্যাত নাটকগুলো যদি বলি, এইসব দিন রাত্রি, অময়, বহুপ্রিয়, আজ রবিবার, হাউসফুল, অসংখ্য নাটক আজকে কিন্তু গণমানুষের স্মৃতি কথায় কিন্তু বেশি ওঠে। একই সাথে যদি বলি এটিএন বাংলার কথা বলি, আপনার আপন ভুবন, অটো, সাজেশন, অনাকাঙ্ক্ষিত, ননসেন্স, এগুলো কিন্তু আবার নির্মাণ করছেন এটিএন বাংলার জন্য। আপনি কি একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে নিজের অভিনয় জীবনটাকে আজকে
একটু বিশ্লেষণ করতে চান কিনা, কিভাবে আপনার নাটকে আসা, কিভাবে সিনেমায় আসা, বিশেষ করে ঋত্বিক ঘটকের একটা গুরুত্বপূর্ণ তিতাস একটি নদীর নাম, যেটি এখনো পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটা পথিকৃত হয়ে রয়েছে, শুধু বাংলাদেশে না, এই উপমহাদেশে। ইনফ্যাক্ট গোটা পৃথিবীতেই এই সিনেমাটি জি। একটা টেক্সট বুক হিসাবে পরে পড়ানো হয় বিভিন্ন ইনস্টিটিউটে। তো সেদিক থেকে আমি অত্যন্ত ভাগ্যবান, আমার প্রথম ছায়াছবি এরকম একটি সম্মানিত জায়গায় রয়েছে। তো আমি কোনোদিন অভিনেতা হব বা এটা আমার প্রফেশন হবে সেটা কখনো আমি ভাবিনি। সাধারণ একটি ছেলে, মধ্যবিত্ত ঘরের ছেলে, স্কুলে লেখাপড়া করতাম, কলেজে পড়লাম, কিন্তু ওই স্কুলে যখন পড়ি তখনই আমার নাটকের প্রতি একটা আকর্ষণ অনুভব করি আমি। একথা আমি বহুবার বলেছি, তবু একটু বলি যে আমার আব্বার কথাটাই বলতে হয়। উনি রেলে চাকরি করতেন এবং সেখানে ইনস্টিটিউটে উনি সেক্রেটারি ছিলেন, যেখানে প্রতি মাসে নাটক হতো। সেই আমরা ছোটোবেলায় দেখেছি, জ্ঞান হওয়ার পর থেকে। তো এই প্রতি মাসের নাটকের মধ্যে একটি মানুষকে আমার খুব বেশি মনে পড়ে, যার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছি সেই বেলায়। হয়তো কিছু বুঝতাম না, কিন্তু একটি লোককে দেখতাম, দারুণ কণ্ঠস্বর, বাচনভঙ্গি সেরকম, মানে চলাফেরা সেরকম, শরীরের চেহারা সেরকম, দাপিয়ে বেড়াচ্ছেন গোটা মঞ্চে। এই লোকটি মানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। অমলেন্দু বিশ্বাস, চট্টগ্রামে যাত্রা সম্রাট। যাত্রা সম্রাট। তখন তো আমার ছোটো, আমার বাবার সাথে খুব ভালো পরিচয় ছিল। বাবা যেহেতু সেক্রেটারি ছিলেন আর উনি পোর্ট ট্রাস্টে চাকরি করতেন, তো রেলওয়ে আর পোর্ট ট্রাস্ট একই প্রতিষ্ঠান ছিল তখন। তো ওইটাই আমাকে টেনেছিল যে ইনি যা করছেন আমরা করবো, অভিনয় করবো। তো ওই 10 বছর বয়সে আমি আর আমার এক বন্ধু আমরা ঠিক করলাম যে আমরা নাটক করবো। তো আমাদের তার কেউ নিবে না, আমরা কি জানি, কিন্তু আমরা করলাম। টিপু সুলতান নাটক করলাম। আচ্ছা। বাড়ির পাশে চৌকি দিয়ে, শতরঞ্জি বিছিয়ে, মায়ের শাড়ি দিয়ে ঝুলিয়ে, বিছানা চাদর ঝুলিয়ে, স্ক্রিন বানিয়ে, চেয়ার টেবিল দিয়ে, মানে একটা, মানে ওই দেখেছি না যেগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আমার এক মামা ছিলেন, মাহবুব হাফিজ, উনি খুব হেল্প করেছিলেন। ওই হলো আমার শুরু টিপু সুলতান নাটকে। মসিয়া লালে, ফ্রেঞ্চ যে জেনারেল আর কি টিপু সুলতানের। এই করার পরে একটা ভেতরে একটা মজা পেয়ে গেলাম, যে রক্তের মধ্যে একটা জিনিস এসে গেল যে এই জিনিসটা তো খুব ভালো, খুব আনন্দদায়ক, এটা করে মানে এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। কিন্তু কেউ তো ডাকবে না আমাকে, আমি তো মানে পারি না, যে এটা জাস্ট করেছি আর কি। সেক্রেটারি ছেলে, তাই বলে আমাকে তো কেউ পাঠ দিবে না। তখন ওই মাঝে মধ্যেই ক্যারিকেচার করতাম, কমিক করতাম। এগুলো কিন্তু আমরা ছোটোবেলায়, যেগুলো এখন দেখি না, পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। আর রেলওয়ে কলোনিতে তো এটা একদম মাস্ট, প্রতি বছর বিরাট আকারের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। তো সেইখানে নাটক হতো, নাচ হতো, গান হতো, কমিক হতো। তো আমরা ওই কমিকগুলোকে মানে রিপিট করতাম নিজেরা। করতে করতে আমাদের কিন্তু পিপাসা বেড়ে গেল আর কি, যে অভিনয়ের প্রতি। ক্লাস 10-এ যখন পড়ি তখন আমার এক বড় ভাই পাড়ারই, সে আমাকে ডেকে নিল একটা নাটক করার জন্য, কলির জিন। আচ্ছা, মঞ্চ নাটক সেটা? মঞ্চ নাটক। এবং এইবার কিন্তু আর বানানো মঞ্চ না, এবার ওই বাবার যে ইনস্টিটিউট সেই মঞ্চ, আচ্ছা, মানে প্রপার মঞ্চ যেটা আর কি। তখন ক্লাস 10-এ পড়ি। তো এই হলো বলতে গেলে প্রপার যাত্রা ওখান থেকে শুরু। তারপরে ইন্টারমিডিয়েট পাস করলাম, পাড়াতে নাটক হলো, সেখানে অভিনয় করলাম। চিটাগাং কলেজে ভর্তি হলাম, সেখানে নাটক করলাম। বাড়তে থাকলো আমার পিপাসা। ঢাকায় এলাম, বুয়েটে ভর্তি হলাম। এখানে এসে দেখি যে আরে এটা তো একটা নাট্যক্ষেত্র। তখন বুয়েটে একটা মানে নাটকের মেলা হতো আর কি, বলতে গেলে। প্রতিটি হলে বার্ষিক নাটক হতো, তারপরে অভিষেক অনুষ্ঠানে নাটক হতো, আবার সেন্ট্রালে নাটক হতো। এত নাটক হয়,
তো আমাকে তো আর সেন্ট্রাল আর নিজের হল ছাড়া অন্য জায়গায় তো কেউ নেবে না। কিন্তু আমরা এমন একটা আমরা কয়েকজন মিলে পজিশনে চলে গেলাম যে হলেই নাটক হোক না কেন আমাদের ডাকতো যে কিছু একটা করবো আমাদের সাথে। যখন বেরিয়ে এলাম তখন আমি রীতিমতো নাটকের পোকা। চাকরি আমার তখন মাথার মধ্যে ঢুকলো। এর মধ্যে কিন্তু যেটা হলো যে এই বড় যে একটা আমি বলবো নাট্য পরিবেশ বা সাংস্কৃতিক পরিবেশ যেটা, সেই সব বড় বড় শিল্পীদের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে এই বইটা থাকতেই। কারণ তারা আসতেন ডিরেকশন দিতে। আচ্ছা। আর সিনেমা নাটকের বড় বড় শিল্পীরা আসতেন আমাদের সাথে অভিনয় করতেন, মহিলারা বিশেষ করে। তো তার কারণে বেশ কিছু ভালো ভালো বড় বড় আর্টিস্টের সাথে আমাদের পরিচয় হয়ে গেল আর কি। তারপরে তো ন্যাচারালি তখন মনে হলো যে নাটকে কী করবো, চাকরি করি তখন ঢাকা বসাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। মাথায় ঢুকে গেল যে এই চাকরিটাই আমার জন্য বেস্ট চাকরি, এর কোনো বদলি নাই, ঢাকা মানে ঢাকা। তখনই আবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডাকতো আমাদের নাটক করার জন্য। তার মধ্যে প্রধান যেটা সেটা হলো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের সংস্কৃতি সংসদ। এরা তো বিপ্লবী জি। তখন আর্মিদের বিরুদ্ধে প্রতিবাদ সবসময় চলছিল, সবকিছু সব প্রোগ্রামেই। আবার এর মধ্যে যখন আর্মিরা ঘোষণা দিল যে মানে মোটামুটি ভালোই ঘোষণা দিল যে রবীন্দ্রসঙ্গীত চলবে না, রবীন্দ্রনাথকে বর্জন করতে হবে, নজরুলকে ভাগ ব্যবহার করতে হবে, বিভাজন একটা তৈরি করলো। এর প্রতিবাদেই কিন্তু আমাদের নাটকগুলো তখন শুরু হলো। এর মধ্যে আমি ঢাকা মেডিকেল কলেজে এবং বুয়েটে নাটকের ডিরেকশনও দিয়েছি। বুয়েটে আমাকে নিয়ে গেছে নাটকের ডিরেকশন দিতে। ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ তারা জানতো, আমাকে চিনতো, তারা নিয়ে গেল তাদের ওখানে ডিরেকশন দিতে। তো পরিধি আরও বাড়তে লাগলো আর কি আমার। তারপরে তো ৭১-এর সে তো বিরাট ঘটনা। যাই হোক, স্বাধীনতার পরে যেটা হলো যে প্রথম টেলিভিশনে যে নাটকটা হলো বিটিভিতে, বাংলা আমার বাংলা, ডক্টর ইনামের লেখা, আব্দুল্লাহ আল মামুনের পরিচালনা। আচ্ছা। ওই নাটকে আমাকে ডাকলো অভিনয় করার জন্য। এটা স্বাধীনতার পরে? স্বাধীনতার পরে। এর আগে ৬৮ সালে আমরা টেলিভিশনে ইডি পাস করলাম, সেটা গ্রুপের নাটক। আমরা একটা গ্রুপ করেছিলাম, নাগরিক নাট্য সম্প্রদায়। সেই গ্রুপ থেকে আমরা টেলিভিশনে নাটকটা করেছিলাম ইডি পাস। 68-এ সেটা 68-এ করলাম, 69-এ প্রচার হলো। জি। তো টেলিভিশনে ঢুকলাম সেখান থেকে। বাংলা আমার বাংলা দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম যাত্রা শুরু করলাম। তারপর থেকে তার পেছনে তাকাইনি। প্রতি মাসে একটা দুটো নাটক হতো। তখন আমরা ডিআইটি বিল্ডিংয়ে, ডিআইটি মানে রাজুক বিল্ডিংয়ে, তখন তো নাম ছিল ডিআইটি, ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। তো ওইখানে নাটক করতাম। তখনই হাসান ভাই ৭২ সালে, হাসান ইমাম সাহেব জি, উনি আমাদের ওইসব নাটকের ডিরেকশন দিতেন। ওই যে প্রতিবাদী নাটকগুলো, সাংস্কৃতিক আন্দোলনে যে আমরা জড়িয়েছিলাম, সেখানে হাসান ভাই ছিলেন আমাদের লিডার। হাসান ভাই একদিন আমার বাসায় এসে বললেন যে হায়াত সিনেমা অভিনয় করবে। আমি তো লাফ দিয়ে উঠলাম। আমি তো কোনোদিন ভাবি নাই যে আমি সিনেমা অভিনয় করবো। সিনেমাতে তখন আকাশের তারা আমাদের কাছে, ওটা ছোঁয়া সম্ভব কিনা কোনোদিন ভাবিনি। আমি বললাম যে সিনেমা, বলে হ্যাঁ, ইন্ডিয়া থেকে ঋত্বিক কুমার ঘটক এসেছেন, উনি একটা সিনেমা করবেন এখানে, তিতাস একটি নদীর নাম। তো তোমাকে আমি তোমার কথা বলেছি, তুমি কি অভিনয় করবে? সরি, উনি তোমাকে দেখতে চান। ঋত্বিক কুমার ঘটকের নাম শুনে তো লাফ দিয়ে উঠলাম, কারণ উনি কিন্তু আমাদের কাছে খুব পপুলার তখন। আমরা ছাত্র অবস্থাতেই ওনার সিনেমা দেখেছি, বিখ্যাত সিনেমা। ওটার নামটা কি জানো? সুপ্রিয়া এবং অনিল দুজন অভিনয় করেছিলেন, নামটা এখন নাম মনে থাকে না। যাই হোক, সে বিখ্যাত সিনেমা। গেলাম, উনি আমার দেখলেন, নানাভাবে দেখলেন, দেখে টেকে একবার মাথায় চুল লাগালেন, একবার খুললেন, একবার মেকআপ দিলেন, দিয়ে এটা বললেন পাস।
এই আমি সিনেমায় ঢুকলাম, তো নাটকের পরে সিনেমার যাত্রাটাও শুরু হয়ে গেল এই শুরু হয়ে গেল যাত্রা। এবং এই বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের হাত ধরেই প্রথম চলচ্চিত্রের যাত্রা শুরু হলো তিতাসে একটি নদীর নাম, যেটি বলছিলাম খানিক আগে। শুধু এই উপমহাদেশ নয়, সারা বিশ্বে কিন্তু এই নাটকটি সমাদৃত হয়েছে এবং এখনও কিন্তু সেটি আমার মনে আছে আমি বিদেশে ফ্রান্সে, আমেরিকায়, কানাডায় কিন্তু এটা মাঝে মাঝে প্রদর্শিত হতে দেখি। হ্যাঁ, এবং এটি বললাম যে বিভিন্ন ইনস্টিটিউটে এটাকে পড়ার একটা টেক্সট বুক হিসেবে এটাকে ট্রিট করা হয়, পড়ানো হয়। কিন্তু আমি যদি আমার ছেলেবেলার কথার দিকে আসি, আমি আপনার কাছে অন্য একটা প্রসঙ্গে কিছুক্ষণ পরে আসবো, যে আমরা সংবাদ মাধ্যম, গণমাধ্যমের মেইন ভূমিকা হচ্ছে যে সংবাদ পরিবেশন করা, সেটি আমি আসবো। কিন্তু আমি আপনার ব্যক্তিগত যে নাটকের অভিনয় সেই জায়গাটা একটু আগে থাকতে চাই। আমার মনে আছে যে তখন সাদা কালো টিভি, কালার টেলিভিশন আসেনি, বা আসলো দুই একটি আসছে কিনা জানি না। এইসব দিন রাত্রি, বহুপ্রিয়, অময়, এগুলো তো 80 সালের কথা বলছি, 80 সালের পরে সেই সময়কার কথাগুলোই বলছি। সেই সময়গুলো আমাদের স্মৃতিপটে বেশি ভাসছে। সে সময় আমার মনে আছে যে প্রতিবেশীদের বাসায় হয়তো একটা টেলিভিশন ছিল, সবাই মিলে এক পাড়ায় যে বাসায় যারা একটু বিত্তশালী তাদের বাসায় সে টেলিভিশনগুলো দেখতাম। এই উল্লেখযোগ্য নাটকগুলো করতে গিয়ে আপনার কি এরকম কোনো বিশেষ কোনো ঘটনা মনে আছে কিনা, যে এইসব দিন রাত্রি, অময়, বহুপ্রী, এই নাটকের অভিনয় করতে গিয়ে বা অভিনয়ে অংশগ্রহণ করতে গিয়ে এর কোনো স্মৃতিপটে কোনো দৃশ্য আপনার মনে আসে কিনা? এগুলো তো কালার যুগের নাটক। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগে যদি বলি, তখন তো আমি ওয়াসায় চাকরি করি, মানে নাটক করছি, টেলিভিশন, মঞ্চ, থিয়েটার হলো আমার প্রাণ, মানে সেটা আমার মূল জায়গা। টেলিভিশন, রেডিও, সিনেমা সব চলছে আমার একসাথে। কিন্তু আমার বাসায় একটা টেলিভিশন নেই। টেলিভিশনে বাসায়? আচ্ছা। আমার বেতন কত? 550, 600। যখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হলাম বেতন 750। সংসার চলে, মোটামুটি চলে, কিন্তু একটা টেলিভিশন কেনার ক্ষমতা নাই। কারণ আমার মনে আছে যখন প্রথম টেলিভিশন আমি কিনলাম, একটা টেলিভিশনের দাম আমি লাইসেন্স নিয়ে লাইসেন্সই বলে তো ওটাকে, নিয়ে 4,500 টাকায় কিনেছিলাম। এবং সেই টাকাটি, মানে আমি কোনো একটা পে ফিক্সেশন হয়েছিল আমার অফিসে কোনো একটা কারণে, সেই টাকাটা দিয়ে আমি ওইটা টেলিভিশন কিনেছি। কত সালে টেলিভিশনটা কিনা হয়? এটা ধর 1975-6 দিকে। তার আগে কিন্তু আমার বাসায় টেলিভিশন নাই। কিন্তু মোটামুটি প্রত্যেক মাসেই আমার নাটকে অভিনয় করতাম। তো ওই আমার বাসার পাশে আরেক ইঞ্জিনিয়ারের বাড়িতে টেলিভিশন ছিল, সেটা দেখতাম আমরা। সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তখন এগুলো আর কি। তো এটাও একটা সময় গেছে আমাদের। তো আস্তে আস্তে টেলিভিশনের আমরা এক সময় মোহাম্মদ আলী ক্লের মানে বক্সিং এর ইন্টারন্যাশনাল ফাইট আমেরিকা থেকে দেখলাম। তো কিভাবে দেখলাম আমেরিকা থেকে? স্যাটেলাইটের মাধ্যমে। তখন ফার্স্ট স্যাটেলাইট আমরা দেখলাম বেতবুনিয়াতে, যে বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার, সেইখান থেকে করে সম্প্রচার করে আমাদেরকে দেখানো হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারণ আমাদের তো কালার নেই, আসে নাই তখনও। তারপরে আরও কি যেন দেখেছিলাম কয়েকটা অনুষ্ঠানে এরকম। আমিও তো প্রথম কালার দেখলাম তো অবশ্য লিবিয়াতে গিয়ে। আমি তো লিবিয়াতে গেছিলাম চাকরি করতে 1978-এ। ওখানে গিয়ে আমি প্রথম কালার টেলিভিশন দেখলাম। তো এইভাবেই মানে প্রত্যেকটা জিনিস, মানে যেরকম প্রযুক্তির উন্নতি হচ্ছে, মানুষের মূল মানসিকতারও উন্নতি হচ্ছে। আমাদের দেশেও টেলিভিশনের প্রোগ্রেস অনেক হয়েছে এর মধ্যে। আমরা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অভিনয় করতাম, পরে আমি যখন এলাম লিবিয়া থেকে, তখন দেখি যে একটা মিক্সড নাটক হতো, মিক্সড কালারের। স্টুডিওগুলো কালার হয় নাই। তো স্টুডিওতে যে অভিনয়গুলো আমরা করতাম সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখানো হতো। আবার আউটডোরে যেগুলো সিন হতো, দৃশ্যগুলো হতো, সেখানে এই ক্যামেরাগুলো ইএফপি ক্যামেরা বলতাম। আচ্ছা। এক্সটার্নাল প্রোগ্রাম যেগুলো হতো সেগুলো আবার কালারে হতো। তো একই নাটকের ভিতরে দর্শক দুইটা কালার দেখতো। আচ্ছা। ঘরের ভিতরে ঢুকলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাইরে গেলে কালার, আংশিক রঙিন। আংশিক রঙিন, সেই ইয়ের মতো, সিনেমার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
সে সিনেমাতে একসময় হতো যে গানগুলো শুধু কালার করা হতো, আংশিক রঙিন সম্পূর্ণ রঙিন এভাবেই সম্পূর্ণ রঙিন, বিজ্ঞাপনে প্রচার করা হতো। তারপরে বোধহয় 81 সালে কি 80 সালে বোধহয় ফুল কালার করা হলো। ফুল কালার আসলো। তার আগে সবাই এরকম ছিল। তো তখন একটা সময় আসলো যে নাটক তো মানুষ প্রথম থেকেই পছন্দ করে। পাবলিকের সাথে যোগাযোগের কিন্তু প্রধান মাধ্যম হচ্ছে নাটক, অভিনয়। মানে যে কোনো এখন বিজ্ঞাপন যেটা আমরা দেখি এর সবই তো নাটক। নাটকের মাধ্যমে একটা প্রোডাক্টকে আমরা তাদের সামনে প্রেজেন্ট করি। সেখানে নাচ গানও থাকে, কোনো সময় হাসি মস্করাও থাকে, তার মাধ্যমে আমরা বিজ্ঞাপন জিনিসপত্রের। তো এই নাটকটাই টেলিভিশনের প্রধান হয়ে উঠল। গান তো ছিলই, গান নাচ এটা ছিলই। 83 সালের দিকে আমার মনে হয় 83 কি 84 হুমায়ুন আহমদ আসলেন বিটিভিতে। আমি চিনতাম না ওনাকে আগে, কিন্তু ওনার নাম শুনেছি। ওনার একটা গল্পের নাট্যরূপে আমি অভিনয় করে গেছি লিবিয়া যাওয়ার আগে, 78-এ, নন্দিত নরকে। নন্দিত নরকে বিখ্যাত। ওটা আল মনসুর ওটার নাট্যরূপ দিয়েছিলেন, আর এটার প্রযোজনা করেছিলেন মোস্তফা কামাল সৈয়দ। ওই নাটকটা করে আমি চলে গেছিলাম লিবিয়া। তো ওটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। তারপরে এসে যখন শুরু করলাম ওই আংশিক রঙিন আর আংশিক কালো, সাদা কালো, তারপরে পুরো রঙিন হয়ে গেল। তখন হুমায়ুনের একটা নাটক আমি করলাম। হুমায়ুন আসলেন বিদেশ থেকে, আমাকে নওয়াজির সাহেব, আপনাদের নওয়াজির সাহেব, হ্যাঁ, বললেন হ্যাঁ তো একটা ভালো স্ক্রিপ্ট আছে, আপনি অভিনয় আসেন। গেলাম, যে দেখি চমৎকার একটা স্ক্রিপ্ট। কে লিখেছে? বলে হুমায়ুন আহমদ। আমি তো চিনি না। পরে উনি বললেন আরে ওই যে নন্দিত নরকে। তখন আমি চিনেছি। তাই তো, এত সুন্দর স্ক্রিপ্ট লেখা, অভিনয় করছি। 2-3 দিন পরে আমি হঠাৎ একদিন কি যেন মনে হলো আচ্ছা নওয়াজ, সেখানে স্ক্রিপ্টে কিছু 2-4টা জায়গায় মনে হচ্ছে না একটু মিসিং লিঙ্ক। হুমায়ুনকে বলেন না যে একটু এগুলো 2-4টা জায়গায় 2-একটা সিন লিখে দিলে হয়তো জিনিসটা আর একটু জমাট হবে। এটা জাস্ট আমি মজার ছলেই কথাটা বলছি, জানেন না। 2 দিন পরে নওয়াজের শেষে আমাকে বলে, আমি বলেছিলাম ভাই উনি আপনাকে একটা চিঠি দিয়েছেন। একটা চিঠি আমার হাতে ধরাই দিল। চিঠিতে লিখেছেন, জনাব আবুল হায়াত সাহেব, শুনেছি আপনি খুব বিখ্যাত আর্টিস্ট, অভিনেতা। শুনেছি আপনি খুব বিখ্যাত অভিনেতা, আপনি বলেছেন এটা করতে, কিন্তু আমার মনে হয় আমি যা লিখেছি সেটাই ঠিক। এরপরে আমরা আর কেউই কোনোদিন ওনাকে কিছু বলি নাই, কারণ উনি এই ব্যাপারে খুব নিজের যে স্বাধীনতা সেটা নিয়ে কট্টর ছিলেন। আমরা একটু যদি আসি যে আমাদের তো টেলিভিশন গণমাধ্যম যেটাকে বলা হয়, সেটা নাটক, সিনেমা প্রচার বা ম্যাগাজিন অনুষ্ঠান ছাড়াও কিন্তু সংবাদ প্রচারে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে এখন তো সংবাদের যুগ, তো নিশ্চয়ই আপনিও সংবাদ দেখেন, যখন সুযোগ পান সেই সংবাদ দেখেন। সংবাদ প্রচারের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখি যে আমাদের সংবাদ বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি গুজব, অপতথ্য, এইসব অপপ্রচারের মাধ্যমে কিন্তু একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করবার একটা জায়গা তৈরি হয়। আজকে এটিএন বাংলার এই 30 বছর পদার্পণ উপলক্ষে এই সংবাদের বস্তুনিষ্ঠতা বজায় রাখবার ক্ষেত্রে আপনি এটাকে কীভাবে বিশ্লেষণ করবেন? যেটা সংবাদ প্রচার করবার ক্ষেত্রে কতখানি যিনি সাংবাদিক বা যিনি এটা প্রচার করবেন তাকে কতখানি সচেতন আছে করা দরকার? কারণ একটা সমাজে যদি রং মেসেজ যায়, একটা রাষ্ট্রে একটা সামাজিক, ধর্মীয় একটা মূল্যবোধের অবক্ষয় যদি ঘটে, সেখানে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সংবাদ প্রচারের ক্ষেত্রে আপনি কি ধরনের সচেতনতা অবলম্বন করার ব্যাপার আপনি? সাংবাদিকতা সম্পর্কে তো আমার বলার কিছু নেই। আমি এটুকু বলতে পারি যে দেশের মানুষ সংবাদ শুনতে চায়। সংবাদের কিন্তু জনপ্রিয়তা অনেক বেশি। যদি আপনি নাটক, গান, বাজনা বলেন, তারপরেই কিন্তু সংবাদ। কোনো ক্ষেত্রে তার আগেও থাকে অনেক সময়। তো যারা সংবাদ লেখেন, সংবাদকে তৈরি করেন মানুষের জন্যে, তাদের তো সৎ হওয়া দরকার, সাহসী হওয়া দরকার, যে না আমি সত্যটা বলবো। আর যদি বলতে একেবারে না পারি, তাহলে মিথ্যা খবর দেব না আমি শ্রোতাদের বা দর্শকদের। কারণ আপনি নিজেই বললেন যে ভুল সংবাদ,
অপসংবাদ যেগুলো, এগুলো মানুষের মধ্যে নানান রকম জটিলতা সৃষ্টি করে, নানা রকম মানে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়। তো সেই জন্যে যারা সংবাদের সাথে জড়িত আছেন, বিশেষ করে সংবাদ তৈরির ব্যাপারে যারা তৈরি থাকেন যারা, তাদেরকে একটু সাবধানী হওয়া উচিত এসব ব্যাপারে আমি মনে করি আর কি। সংবাদ জিনিসটা বড় বড় উপকারী মানুষের জন্য, জানা দরকার মানুষের। সুতরাং সংবাদ না হলে তো মানুষ জানতে পারে না সব কিছু। কিন্তু সেই সাথে সাথে মানুষের আগ্রহটা থাকে সবসময় যে কি হলো আজকে দেশে কি হলো, কালকে কি হলো, গতকাল কি হলো, বিদেশে কি হলো, বা আমাদের সরকারের কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, এগুলো জানার জন্য সেখানে বিভিন্ন রকমের ফেক নিউজ যেটাকে আমরা বলি, এটা মানুষের জন্য খুবই অস্থিরতা সৃষ্টি করে মানুষের মনের মধ্যে। তো এই সবচেয়ে মজার ব্যাপার হলো কি, মানে I started my career in media as a news reader. Is it? Oh, in radio. It's a breaking. রেডিওতে Okay. 65 সালে, তখন আমি 4th ইয়ারে পড়ি, কি থার্ড ইয়ারে পড়ি। তখন ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধ হলো 65 সালে। সেই যুদ্ধের পরে আমার তো বাসস্থান ছিল চট্টগ্রামে, ঢাকা থেকে ছুটিতে আমি যেতাম চট্টগ্রামে। ওখানে গিয়ে আমি একটা অডিশন দিয়েছিলাম অভিনয়ের জন্য। ওখানে অডিশনে আমি পাশ করে গেছি অভিনেতা হিসেবে। আচ্ছা। কিন্তু তারপরে তো আর আমি থাকিও না ওখানে, আমাকে কেউ ডাকেও না নাটকে। ওই যুদ্ধের পরে পরে আমি আবার একটা ছুটিতে গেলাম, একটা অনুষ্ঠান হচ্ছিল আমাদের পাড়াতে। আমার বড় বড় ভাইরা সব ওই যে অনুষ্ঠান করছে, আমাকে বললো, আরে রবি তুমি এসছো? আমার নাম রবি। আচ্ছা। তুমি এসছো আমাদের এই অনুষ্ঠানে যোগ দাও। বলে কী করবো? বলে আমরা একটা শ্যাডো ড্রামা করছি। তা শ্যাডো ড্রামাটা কি, যে যুদ্ধে আমরা জিতে গেছি। মানে তখন তো পাকিস্তানও জিতেছে, ইন্ডিয়াও জিতেছে, দুই পার্টি চিৎকার করছে যে আমরা জিতেছি আর কি। যাই হোক, তো আমরা জিতেছি, এটাই আমাদের সৈন্যদের বাবা দিয়ে আমরা একটা শ্যাডো ড্রামা করছি। এই রণক্ষেত্রে গোলাগুলি হচ্ছে, চিৎকার, মারা যাচ্ছে, হই হাই, জিতে গেলাম, সেই শ্যাডোতে সব আর কি। তো এর সাথে একটা ভয়েস যাবে, এই ভয়েসটা তুমি দেবো। হ্যাঁ ঠিক আছে, ভালো, আমি তো উৎসাহী এসব ব্যাপারে। তো দিলাম। অনুষ্ঠান শেষ হলো, তখন দেখি যে এক ভদ্রলোক আমার কাছে এলেন। আপনি ঢাকায় থাকেন না? চিটাগাঙে থাকেন। আমি বললাম, ভাই আমি ঢাকাতে থাকি, এখন চিটাগাঙে এসেছি। রেডিওতে খবর পড়বেন? আমি বলি, আমি কেন খবর পড়বো? আমি আপনাদের রেডিওতে আমি অভিনেতা হিসাবে অডিশন দিয়েছিলাম, পাস করেছি। বলে না, আমার একটা নিউজ রিডার দরকার, আপনার ভয়েসটা শুনলাম খুব সুন্দর, আপনি যদি খবর পড়েন তো বলেন। এখন আমি আর লোভ সামলাতে পারিনি। আমি বলে, আচ্ছা ঠিক আছে। বলে 7 দিনের একটা কন্ট্রাক্ট করবো আপনার সাথে, কালকে আসেন। 7 দিনের কন্ট্রাক্ট? 7 দিনের কন্ট্রাক্ট। আচ্ছা। আমি গেলাম পরের দিন রেডিওতে, আগ্রাবাদে। ওখানে আমার সাথে কন্ট্রাক্ট হলো 7 ডেজ, বাংলা নিউজ, লোকাল নিউজ যেটা আর কি, হয়তো 5 মিনিট হয়, সন্ধ্যা 7টার সময় বোধ হয়, খুব সম্ভবত এরকম। তো আমি তো খুব এক্সাইটেড, কারণ রেডিওতে প্রথম আমার কণ্ঠ যাবে। প্রথম দিন গিয়ে যাই হোক একটা হোঁচট খেলাম। হোঁচটটা কি, যে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হবে আমাকেই। আচ্ছা। দেয়ার ওয়াজ নো ট্রান্সলেটর, সব ইংলিশে আসছে, নিউজ আসে। তখন ওই যে কি আসতো, টেলিপ্রিন্টারে আসতো সব বিভিন্ন নিউজ, তো ওইটা ট্রান্সলেট করতে হবে। অনেক শব্দ আছে যেগুলো আমরা বুঝি না, সাংবাদিকের ভাষাতে আমাদের বোঝা সম্ভব না। তারপরে এটা বললাম যে একটা ডিকশনারি দেন আমাকে, আমি মাঝে মাঝে দেখে লাগে। বলে ঠিক আছে, আমরা এখানে তো কেউ ডিকশনারি চাইনি আগে, আমরা রাওয়ালপিন্ডিতে রিকুইজিশন দিয়ে দিচ্ছি, আসলে আপনি পাবেন। সেটা কোনোদিন আর এসছে কিনা আমি জানি না, আমি থাকতে আসে নাই সেটা। যাই হোক, এরপরে বাড়ি থেকে ডিকশনারি নিয়ে যেতাম প্রতিদিন ট্রান্সলেট করার জন্য। দেখ, সেটাও কোনো অসুবিধা হয়নি। 6 দিন আমি কিন্তু খুব ভালো নিউজ পড়েছি। তো
তো সেক্ষেত্রে এখন যেটা মানে যে চ্যালেঞ্জটা যেটা সংবাদ প্রচারের না, কিন্তু সপ্তম দিনে যে ঘটনাটা ঘটলো সেটাই তো বলা দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই, জি জি জি। সপ্তম দিনে যেটা হলো যে নিউজটা ওই যে আমরা ট্রান্সলেট করে, এই যে থিন পেপার ছিল না একসময়, থিন paper, জি, পেপার, জি, জি। কার্বন দিয়ে থিন পেপার থাকতো, থিন পেপারে আমরা লিখতাম ওইটা বাংলাতে, লিখে একটা বোর্ড থাকতো, বোর্ড, জি, বোর্ডের মধ্যে ক্লিপ দিয়ে আটকে দিতাম। জি। এরকম ধরেন 10টা বা 12টা বোর্ড থাকতো, ওই একটা পর একটা বোর্ড উঠিয়ে সরিয়ে আবার নিউজ পড়তে আবার পড়া, এইভাবে তো ছিল। তো শেষ দিনে তাড়াহুড়ো হয়েছে যে টাইম হয়ে গেছে, 7টা প্রায় বাজে, আর 1 মিনিটও বাকি নাই, আমার লেখা শেষ হয় নাই তখন ট্রান্সলেশন। তো আমাকে আমার কি বলে নিউজের যে প্রডিউসার, সে প্রায় আমার হাত ধরে টেনে উঠিয়ে নিয়ে গেল, কোনো রকম শেষ করে গেলাম। ওই নিয়ে এক সিঁড়ি নামতে হয় বুথে যেতে, দোতলা থেকে গ্রাউন্ডে গেলাম, যে নিউজ পড়লাম হাঁপাতে হাঁপাতে আর কি। আমি আউল হ্যাঁ পড়ছি, রেডিও পাকিস্তান চট্টগ্রাম ইত্যাদি হাঁপাতে হাঁপাতে বলে, তারপরে নিউজটা পড়ে যখন একেবারে শেষের পাতা যখন এসছি, তখন যে বুথের দরজাটা ক্যাঁক করে আওয়াজ এলো, তারপরে তাকালাম, তাকে দেখি প্রডিউসার ভিতরে ঢুকছে দরজা খুলে। তো আমি বুঝতে পারলাম না কি ব্যাপার, আমি খালি পাতাটা নিয়ে পড়তে গেছি, উনি পাতাটা ধরে টান দিলাম আমার এখান থেকে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমিও চেপে ধরলাম, কথা থেকেও বলতে পারছি না, উনিও টানছে আমিও টানছি, টানাটানির মধ্যে আমি জয়ী হলাম এবং আমি পড়ে ফেললাম। খবর শেষ। আমার প্রডিউসার এরকম মাথায় একটা এরকম হাত দিয়ে বসে পড়লো। আমি বলে, কী হয়েছে ভাই? বলে, আপনি কি করেছেন আপনি জানেন না? আমি বলি, না, কী হয়েছে? বলে, আপনি নিচে যখন নেমেছেন সিঁড়ি দিয়ে, শেষের আগের পাতাটা সিঁড়িতে পড়ে গেছে। আচ্ছা, ওই পাতাটা আপনি পড়লেন না, কিন্তু আপনি শেষ পাতাটা পড়লেন। তো ওই পাতায় কি ছিল? ওই পাতায় ছিল যে ইস্ট পাকিস্তানের গভর্নর মনিম খান সাহেব অমুক জায়গায় অমুক অনুষ্ঠানে গেছেন, সেখানে বিখ্যাত এক ব্যক্তির সাথে তার দেখা হলো, তাকে সবাই সম্বর্ধনা দিল, এইটা পড়ে গেছে। তারপরের পাতা যেটা আছে, তারপর সবাই হাত তুলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করলো। এইটা হলো আরেক খবরের লাস্ট অংশটুকু চলে আসলো। তার মানে আমি ওই গভর্নর সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে ফেলেছি। তারপরের দিন আমি আর যাইনি। পরে ওই যে নিউজের যে ম্যানেজার সাহেব ছিলেন, উনি একটু মানে মেজাজ টেজাজ দেখালেন। আমি বললাম, ভাই, এটা আমার কাজ না, আমি নাটকের লোক, আমি নাটকে নিউজ পড়ার দরকার নেই। তবে এটা ঠিক যে নিউজ বা খবর যেটা আমরা বলি না কেন, মানে খবর যে কত জরুরি, কত ইম্পর্টেন্ট, যখন জাতীয়ভাবে কোনো আপদ বিপদ আসে মানুষের জীবনে, তখন এটা আমরা বুঝতে পারি যে প্রতিটা মুহূর্ত মানুষ খবরের জন্য অপেক্ষা করে। তো এখন যে একটা বিষয় লক্ষ্য করি, সেটা সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার। আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক সময় এরকম ভাষা ব্যবহার করা হয় যেটা মুখে আনা যায় না, অরুচিকর অসভ্য ভাষা ব্যবহার করা হয়। এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের এই যুগে মেইন স্ট্রিম যে সাংবাদিকতা, যে টেলিভিশন, গণমাধ্যমের কথা বলি, সরকারি বেসরকারি যেটাই বলি না কেন, সেখানে কিন্তু একটা টিকে থাকার লড়াই থাকে, এবং সেই লড়াই কে কার আগে খবর প্রচার করবে, সেই লড়াই যুক্ত হতে গিয়ে কিন্তু অনেক সময় ভুল তথ্য প্রচার করে দেয়, কে কার আগে স্ক্রল দেয়। আগেই বলেছে, ভুল তথ্যটা তো কোনো সময় এটা গ্রহণযোগ্য না। এটা মানুষের জীবনে নানান রকম জটিলতা সৃষ্টি করে, ভুল বোঝাবুঝির সৃষ্টি করে, রাষ্ট্রীয় বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আর ভাষার ব্যাপারে আমার বলার কিছু নাই, এটা আমি কন্ট্রোল করতে পারবো না। এটা একটা মানুষ যদি তার হৃদয়ে এরকম ঘৃণা থাকে, মানে ঘৃণা জন্মে কারো সম্পর্কে, তার বহিঃপ্রকাশ যখন সে এভাবে কাগজে কলমে করে, তখন তার মনুষ্যপদ বাচ্চা বলা যায় না আর কি। আপনি কিভাবে বন্ধ করবেন? করতে পারবেন? পারবেন না। একটা ক্লিক করে দিয়েই কিন্তু সে একটা অশান্তি, এবং তাতে তার ভিউ বাড়ছে, ভিউ ব্যবসা, যেটা হাতে তার ডলার আসছে, এবং এই ডলারের লোভে আমরা যা দেখি, মানুষ যেসব আপলোড করে, যেসব জিনিস, সবই তো ডলারের লোভে করে বেশিরভাগ সময়। আপনি তো ইয়ে করলেই দেখতে পাবেন যে কি না থাকে এর ভিতরে।
আপনি সেখানে প্রয়োজনীয় জিনিস যেগুলো জরুরি জিনিস সেগুলো আপনি অনেক সময় আপনি হয়তো রেগেই বা মন খারাপ করে বিরক্ত হয়ে বলে যে দূর বাদ দাও, এগুলো দেখবো না। একটা প্রযুক্তি মানুষকে মানে মানুষের উপকারে আসে, মানুষের ভালোর জন্য একটা প্রযুক্তি তৈরি হয়, কাজের জন্য তৈরি হয়। অ্যাটম বোম যেরকম আমরা বলি, অ্যাটম বোম তো মানুষ মারার জন্য তৈরি হয় নাই। পাহাড় বা অন্য এটা ভাঙার এটা একটা জিনিস ছিল যেটা মানুষকে সাহায্য করবে, মানুষের উপকার করবে। সেই অ্যাটম বোম মানুষের উপরে যখন পড়লো, মানে এই সব ব্যাপারই তাই হচ্ছে। ইন্টারনেট মানুষকে যে জগতে নিয়ে গেছে এটা তো কল্পনাই করা যায় না। সায়েন্সের যে উন্নতি কোন পর্যায়ে গেছে প্রযুক্তির, এটা এই ইন্টারনেট তো ওটা লেটেস্ট। আমি এরপরে তো আমি জানি না এরপরে আর কি আসবে। তো সেই ইন্টারনেটকে যখন আমরা এভাবে ব্যবহার করি তখন আর এটা কিছু বলার নাই এ ব্যাপারে। এবং এআই দিয়েও কিন্তু আমরা দেখি যে ফেক তথ্য, মিথ্যা তথ্য তৈরি করে এই আরেকটা জিনিস এসছে যেটা, এটাও তো ইন্টারনেটেরই একটা অংশ আমরা বলবো, সংস্করণ। হ্যাঁ, সংস্করণ। এটা হওয়ার পরে তো আরো কঠিন হয়ে গেছে, জটিল হয়ে গেছে আরো ব্যাপার সবগুলো। পৃথিবীতে এমন কোনো লোক নাই যাকে তারা মানে কটাক্ষ করে না, কটাক্ষ না করে। আপনি কি এরকম মুখোমুখি হচ্ছে? হ্যাঁ, এগুলো তো দেখি, আমি কিছু বলার নাই। আমি তো কি বলবো বলেন, আপনি গিয়ে তাকে মারবেন? কাকে মারবেন, কোথায় খুঁজে পাবেন? সেই তো খুঁজে পেলেও তো আমি কি করতে পারি, কিন্তু কিছু করার নেই। কিন্তু আমার করার নেই বলে সরকারের করার নেই তা তো না। সরকার যদি কঠিন হয়, এখন সরকার যদি কঠিন হয়, ইন্টারনেট বন্ধ করে দেয়, তখন তো আন্দোলন শুরু হবে। তো সুতরাং এই কন্টেন্টগুলি যাতে ফিল্টার করা যায়, এখন সেই পথও সরকারের হাতেই আছে নিশ্চয়ই, যে কোনটা বন্ধ করবে কোনটা করবে না, সেটা তারা যদি বুঝতে পারে সেইভাবে। আমরা যদি আরেকটু বিষয় আসি, ছোট্ট করে যদি ওয়েব সিরিজের একটা বিষয় এখন আমরা লক্ষ্য করি, যে ওয়েব সিরিজের যে কন্টেন্টগুলি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ থেকে এখন আমাদের দেশেও কিন্তু শুরু হয়েছে, এতে কিন্তু আমাদের তরুণ সমাজের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। তারা লেখাপড়ার মনোযোগ থেকে ওই যে মোবাইলের দিকে চলে যাচ্ছে। ওয়েব সিরিজটাকে আপনি কিভাবে দেখেন? আমি নেগেটিভলি দেখি না। আমার কথা হলো যে প্রযুক্তি এসছে, প্রযুক্তির ব্যবহার আমরা করব। এটা তো না করলে আমি মানে বর্তমান যুগের সাথে চলবো কিভাবে? প্রত্যেকটা জিনিসই তাই না। যখন রেলগাড়ি আসলো এই দেশে, আপনি কি রেলগাড়ি না চড়ে পেরেছেন? অথচ তার আগে তো আপনার জীবন চলতো না? চলতো তো। আবার ট্রেনে আসার পরে তখন মনে হলো না, ট্রেন ছাড়া আমরা কি করে চলবো? আজকে প্লেনে চড়ে বাংলাদেশের লোক সব জায়গায় প্লেনে চড়ে যাচ্ছে, হেলিকপ্টারে করে বিয়ে করতে যায় বাংলাদেশে এখন একটা মানুষ। তো এইগুলো তো আগে ছিল না, কিন্তু এখন মনে হয় যে না, এটা করলে ভালো হয়। প্রযুক্তির সাথে অ্যাডাপ্টেশন। তো সুতরাং প্রযুক্তিকে তো আমি খারাপ বলতে পারি না কখনো। এর ব্যবহারটা কতটা নিয়ন্ত্রিতভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা হলো মূল জায়গাটা। জি জি, মিস্টার আবুল হায়াত, আমি আসলে আমরা এটিএন বাংলার পক্ষ থেকে এত বেশি কৃতজ্ঞ যে আপনি একজন সিনিয়র শিল্পী, গুণী শিল্পী, এবং আপনার অভিনয়ের বদান্যতায় কিন্তু অনেক নতুন নতুন শিল্পী তৈরি হয়েছে আপনাকে ফলো করবার চেষ্টা করে, বা আপনার অনেক ডায়লগ কিন্তু আমরা এত সুশ্রী, এত সুন্দর, এত চমৎকারভাবে আমরা উপভোগ করেছি বা করছি, সেটি আমাদেরকে খুব বেশি একটা বড় জায়গায়, উচ্চতার জায়গায় নিয়ে যায়। আপনি যদি এটিএন বাংলার এই 30 বছরের পদার্পণ উপলক্ষে এটিএন বাংলা সহ সারা বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য আপনার কোনো বিশেষ বিশ্লেষণ আছে কিনা, বিশেষ কোনো প্রতিক্রিয়া আছে কিনা, আপনি কিছু তাদের জন্য বলতে চান কিনা? কারণ গুণজন হিসাবে কিন্তু আপনি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে সমাদৃত। আপনার যদি একটা প্রতিক্রিয়া দেন আপনি এটিএন বাংলার এই 30 বছর পদার্পণ উপলক্ষে। আমি প্রথমে বলেছি যে এটা খুবই আনন্দের সংবাদ। এটিএন বাংলা 29 বছর শেষ করে 30 বছরে পদার্পণ করলো। এখন তাকে শিশুও বলা যাবে না, কিশোরও বলা যাবে না, এখন সব পূর্ণ যৌবনের অধিকারী। সুতরাং এখন তার অনেক ভেবেচিন্তে অনেক কিছু করতে হবে। এখন যে শিশু বলে ক্ষমা চাইবে এটা আর সম্ভব না, আর কিশোর বলে তাকে নিয়ে কারেকশন জেলে ঢুকাবে সেটাও সম্ভব না। সেই জন্য এখন যেসব অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানগুলো যাতে মানুষের উপকারে আসে, মানুষের মধ্যে সৌন্দর্য বোধের বিস্তার করে এবং মানুষ এগুলো দেখে আনন্দিত হয় এবং উপকৃত হয়, সেই ধরনের অনুষ্ঠানগুলো এটিএন বাংলা করবে। আমাদের নিজস্ব যে ঐতিহ্য আছে শিল্পের,
সংস্কৃতির যে ঐতিহ্য আছে সেটাকে ধারণ করা, সেটাকে ছড়িয়ে দেওয়া, এটা তো যারা চ্যানেল চালায় সবারই দায়িত্ব। অনেকে বলে যে ভাই কি নাটক চ্যানেলে দেখায়, কিছুই দেখতে পারি না, যা তা নাটক। তো এখন এইটা যদি আমি বলি যে এই যা তা নাটকগুলো কেন প্রচার হয়, কে প্রচার করে, এর তো একটা কোয়ালিটি কন্ট্রোল দরকার। তা কোয়ালিটি কন্ট্রোলটা কোথায় আছে? কোয়ালিটি কন্ট্রোল তো চ্যানেলের হাতে, তাই না? আমি একটা নাটক বানালাম, আমি তো যা খুশি বানাতে পারি, এটা তো আমি তো ফ্রি, তাই না? আমাকে তো আপনি আটকাতে পারবেন না, আমার যা খুশি আমি বানাবো। কিন্তু যখন আমি আপনাকে দেব প্রচার করার জন্য, আপনাকে তো দেখতে হবে, কারণ আপনি এটা জনসাধারণের মধ্যে প্রচার করবেন। তাহলে কোয়ালিটি কন্ট্রোল কিন্তু আপনার হাতে, মানে টেলিভিশন কর্তৃপক্ষের হাতে। অফকোর্স তারাই সেটাকে বিচার বিবেচনা করবে। যদি মনে করেন যে না, এটা জনগণের মধ্যে প্রচার করার যোগ্য নয়, তাহলে আপনি প্রচার করবেন না। কিন্তু না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি সস্তায় পেয়ে গেলেই সে যে কোয়ালিটি হোক সেই নাটকটা প্রচার করা হয়। যদি সংবাদের ক্ষেত্রে যদি কিছু বিশ্লেষণ করতে চান কিনা, যে আপনি এবং আমি সবাই কিন্তু আমরা বলি যে সংবাদে আমরা একটা গুরুত্বপূর্ণ, সংবাদে একটা জিনিস আমি জানি, যেটা আপনি তো বলবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি সংবাদের এই চ্যানেলের মালিক যারা বা পত্রিকার মালিক যারা, তারা বেশিরভাগই রাজনীতির সাথে জড়িত আছেন, তাই তো? তো তারা তাদের দলের সংবাদগুলোকে একটু প্রেফারেন্স দিয়ে প্রচার করেন। ঠিক আছে, এটার মধ্যে আমি কোনো দোষের দেখি না। তিনি তার গ্রুপের বা দলের সংবাদগুলোকে হেডলাইন করবেন বেশি, কিন্তু মিথ্যা সংবাদ বা ফেক সংবাদ এগুলো থেকে দূরে থাকা উচিত আমি মনে করি। আর একেবারে নিউট্রাল নিউজ পেপার খুব একটা আছে বলে আমি জানি না, দু একটা থাকতে পারে, কিন্তু সেটা আমার মনে সব দেশেই আছে। এটা তো সবচেয়ে গুরুত্ব ফেক নিউজ এবং গুজব, যেটা মানে গণমাধ্যমের মাধ্যমে যাতে না ছড়ায়, সেটাকে আমাদের গুরুত্ব দেওয়ার, সেটা আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে আমি মনে করি। প্রতিটি মানুষ যদি নিজে সচেতন হয় যে আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যে নিউজ দিব না, আমি ফেক নিউজ দিব না, ভুল তথ্য দিব না, তাহলে আস্তে আস্তে এই জিনিসটা কমে আসবে। আর সরকার এই ব্যাপারে একটু কঠিন হতে হবে। সরকার যদি মনে করে যে না, আমি কাউকে বকবো না, কাউকে ধরবো না, সেটা তো হয় না। ডেমোক্রেসির তো একটা লিমিটেশনস আছে, বাকস্বাধীনতা মানে যাতা বলা নয় কিন্তু না, সে তো বটেই, সেখানে তো একটা লিমিটেশন আছে, সেখানে একটা সৌন্দর্য বোধ আছে যে মানুষ, আপনি তাহলে পুলিশের দরকার কি, তাহলে আর্মির দরকার কি, তার কিছুই দরকার নেই। ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসি সবাই যার যা খুশি করে বেড়াও, তা তো না। তাহলে সেই জায়গাগুলোতে তো আপনাকে কিছু করতেই হবে, না হলে মানুষ, বাদ বাকি মানুষ কি করবে? হাহুতাশ করা ছাড়া তার কিছুই নাই। মানে বাকস্বাধীনতার জায়গাও কিন্তু আমাদের পরিমিত বোধ থাকতে হবে, যে সেটি আসলে কিন্তু বাকস্বাধীনতা ইজ মাস্ট, নিশ্চয়ই এই একটা জায়গায় মাস্ট, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু ওই যে কথাটা বললাম যে আপনি কতদূর পর্যন্ত কি বলতে পারছেন, আপনার রুচির কথা প্রশ্নটা আসে প্রথমে, তাই না? তারপরে আপনি দেশের প্রতি আপনার যে দায়িত্ববোধ, সমাজের প্রতি যে দায়িত্ববোধ, সেখান থেকেও চিন্তা করে আপনাকে বলতে হবে কোনো কথা বলা যায় কিনা, কি কতদূর বলা যায়। এগুলো হলো জাস্ট আমার চিন্তাধারা আর কি। নিশ্চয়ই। আমি যেহেতু কোনো দলের সাথেও জড়িত না, কোনো রাজনীতিও কোনোদিন করি না, কিন্তু আমি মনে করি যে এগুলো একটা দায়িত্ববোধ থেকে মানুষ করা উচিত। জি, আমাদের দর্শকদের কিছু বলবেন কিনা? দর্শকও বলবো যে দর্শক হলো সবচেয়ে সহনশীল একটা জাতি আর কি। তারা সব খারাপ ভালো সব কিছু মানে পাচ্ছেন, এবং তারা তারপরেও আমি যে অনেক কমেন্টগুলো দেখি, তো ওনারা ভালো জিনিস পেলে এত সুন্দরভাবে লিখেন, এত সুন্দরভাবে উৎসাহ দেন, তাতে আমি খুব উৎসাহিত হই। এবং আমার বিশ্বাস আমি ছাড়া আরও যারা এসব কাজ করেন, মেকিং, নাটক, সিনেমা, গান, নাচ, এসব প্রোগ্রামগুলো দর্শক দেখি ভালো কিছু দেখলেই তারা প্রাণ খুলে লেখেন। মানে এটা একটা চমৎকার একটা জায়গা, যে তারা আমাদের কতটা ভালোবাসেন, আমাদের কতটা ভালো চান, তখনই বুঝতে পারি। আর কি বলবো, নিজের কথা বলতে গেলে রাস্তাঘাটে যেখানে দেখি মানুষের ভালোবাসা, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই যে ভালোবাসা দেন, আজকে এই যে 82 বছর বয়সে আমি যে মানুষের ভালোবাসা পাচ্ছি, এইটার তো কোনো, আমি তো প্রতিদান কিছু দেওয়ার মতো নেই, শুধু বলবো যে আপনাদের স্যালুট।
দর্শক এবং শুভনারীদের আপনি সেলিউট জানালেন। আমরাও এটিএন বাংলার পক্ষ থেকে এই 82 বছর বয়সে আপনি এখনও আপনার অভিনয়কে আপনার নেশা পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং সমাজকর্ম এবং আপনার এই গুণীজন হিসেবে আপনার স্বীকৃতি কিন্তু আমরা আজীবন এদেশের মানুষ মনে রাখবেন। আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাতে চাই। এটিএন বাংলার 29 বছর পেরিয়ে 30 বছরের এই আয়োজনে আপনি সম্পৃক্ত থেকে আপনার নিজের মতামত, আমাদের নাটক, সিনেমা, আমাদের গল্প, কাহিনী এবং একই সাথে সংবাদ প্রচার মাধ্যমের নানা দিক তুলে ধরবার যে আজকে আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন, তার জন্য জনাব আবুল হায়াত আপনাকে দারুণ ধন্যবাদ জানাই, বিশেষ কৃতজ্ঞতা জানাই এটিএন বাংলার এই শুভ জন্মদিন উপলক্ষে। আপনি ভালো থাকবেন এবং ধন্যবাদ। আমিও আপনাকে ধন্যবাদ জানাই এবং এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই। তার সাথে যে 30 বছরের সম্পর্ক আমাদেরও, সেটাও যতদিন বেঁচে আছি থাকবে এবং এটিএন বাংলা দীর্ঘজীবী হোক এবং তার সাফল্য পদে আসুক এবং প্রোগ্রাম যে দিনের পর দিন তাদের বিস্তৃত ঘটুক, কোয়ালিটিতে বৈচিত্র্য আসুক এবং মানুষের যে আকর্ষণ প্রথম থেকে ছিল সেটা যেন স্থায়ী হোক, আরও বেড়ে যায় মানুষের মধ্যে আগ্রহ, এই কামনা আমি করি। প্রিয় দর্শক, আমরা একজন গুণী ব্যক্তিদের সাথে কথা বললাম, জনাব আবুল হায়াত। গুণী গুণান্বিত যে ব্যক্তি তার প্রকৌশলীর জীবনের ইতি ঘটিয়ে আমাদের নাট্য জগতে, সিনেমা জগতে নিজেকে আমাদের সাথে পরিচিত করে তুলে এই সমাজের সাথে যিনি সম্পৃক্ত রয়েছেন তিনি হচ্ছেন আজকের এই অতিথি ছিলেন জনাব আবুল হায়াত। আমরা একটা কথা বলতে চাই, সেটি নাটক হোক, সিনেমা হোক, গল্পর মাধ্যমে যেটিই হোক না কেন, বা নাচ হোক, গান হোক, যাতে সমাজে কোনো কিছুই কোনো রং মেসেজ না যায়, কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, কোনো ফেক নিউজ প্রচার না হয়, কোনো গুজবের মাধ্যমে এই সামাজিক বিশৃঙ্খলা তৈরি না হয়, সেটি কিন্তু মেইন স্ট্রিম গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমও যারা নিজেদেরকে সম্পৃক্ত রাখবার চেষ্টা করেন তাদের সবাইকে সচেতন থাকতে হবে। এটিএন বাংলার 29 বছর পেরিয়ে 30 বছরের পদার্পণে আমরা আমাদের সকল যারা দর্শক শ্রোতা রয়েছেন, শুভনার্থী রয়েছেন, বিজ্ঞাপনদাতা রয়েছেন, অভিনয় শিল্পীরা রয়েছেন, যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন বা সম্পৃক্ত নয়, আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের যে আয়োজন 29 বছর পেরিয়ে 30 বছরের 3 দশকের এটিএন বাংলার এই আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।